আমি সত্যি তোমাকে হারাতে চাই না। তা দাদিকে আমার ব্যাপারে কোনো কিছু বলেছেন নাকি, যেমনটা আমার ভাইয়ের কাছে বলেছেন? দাদি যান যেসব ব্যাপারে কঠোর সেসব ব্যাপারে খুবই কঠোর। এই বাসার প্রত্যেকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। আপনি আমার বোন নিকিতাকে লাইক করেন? এসব কি বলছেন আপনি? তোমার বোন সমস্ত পৃথিবীর মানুষকে মূল্যায়ন করলেও আমাকে মূল্যায়ন করে না। আপাতত আমি বিজনেসের বাইরে কাউকেই কোনো প্রায়োরিটি দিতে পারবো না। আমি যতদূর জানি কলিয়াপু নিরীহ ভদ্র মানুষ। সেসব ঠিক আছে, কিন্তু কিন্তু কি? আর বলিস না, তুই তো সবই জানিস কাইসার ভাইয়ের সাথে তোর ডিভোর্স হয়ে গেছে। প্রবলেম হইতেছে সে ডিভোর্সের পরও তার সাথে রেগুলার যোগাযোগ রাখতেছে। এটা তো ভাইয়া কোনোভাবে ভালোভাবে দেখতেছে না, আমি দেখতেছি না, সে এটা বুঝতে চাইতেছে না। বলিস কি কলিয়াপু? কেন? আর বলিস না, কি করে উপরওয়ালা জানে, কারো কথা শুনে না। তুই বুঝতে পারতেছিস, ইভেন আম্মুর কথা পর্যন্ত শুনতেছে না। নিজে যেটা ভালো বুঝতেছে সেটাই করতেছে, আর ডেফিনেটলি এটা ঠিক করতেছে না। তো তোকে একটা কথা বলবো? বল। আসলে তোদেরকে একটা কথা বুঝতে হবে অলি, কলিয়াপু কিন্তু ছোট কেউ না। সে যা করছে নিজে বুঝে শুনেই করছে। সেটা আমি জানি রে, কিন্তু ভাইয়া তো কোনোভাবেই কলিয়াপুর একটা ব্যবস্থা না করে নিজে বিয়ে থাকা কিছুই করবে না। এটাও তো একটা ব্যাপার না। দোস্ত একটা কথা বলি? হ্যাঁ বল, জিজ্ঞেস করার কি আছে বল। তোরা কি ওসমান ভাইয়ের জন্য মেয়ে দেখা শুরু করেছিস? মেয়ে দেখবো ভাইয়ার জন্য? আমি মাথা খারাপ তোর? আমাকে পিটা একদম ঠান্ডা করে দিবে। আর হের যা ইচ্ছা, আদেও কোনো বিয়ে হবে কিনা তার কোনো ঠিক নাই। আল্লাহ জানে কবে বিয়ে করবে। হইছে এর বিয়ে খাওয়া। মানে কি তোকে মারবে? মারবে না, সবসময় আমাকে একদম ইয়ার উপরে রাখে। যে যা করবে বকা আমার, সারাদিন বকা খাওয়া আমি, আমার ভালো লাগে না। রিয়া, আম্মু কি হয়েছে আম্মু? তোমাকে এমন লাগছে কেন? আমার মনটা একটুও ভালো লাগছে না, খুবই চিন্তিত লাগছে। ভালো লাগছে না কেন আম্মু? কি হয়েছে? না তেমন কিছু না। আচ্ছা তুই কেমন বলতো? তুই কি একটু বুঝবি না? তুই এত সরল কেন? আজকালকার দিনে কি এত সহজ সরল মানুষ আছে পৃথিবীতে? একটু বল, তুই কবে বুঝবি, কবে বড় হবি? আমি কি করব আম্মু? আমি যে জটিল করে কিছু চিন্তা করতে পারি না। হ্যাঁ, তুই তো এমনই, ঠিক ছোটবেলা থেকে। স্কুলেও যদি তোকে কেউ কখনো বুলি করতো, তুই এসে আমাকে বলতি না, সব নিজের মধ্যে রাখতি এবং নিজে হজম করতি। আসলে কি আম্মু জানো, কমপ্লেন ব্যাপারটা ছোটবেলা থেকে আমার কখনোই ভালো লাগেনি। অ্যাকচুয়ালি দিস প্লেস ইজ নট ফর মি। তাছাড়া কোথাও ঝগড়া বিবাদ হলে সেখানে আমি নিজেকে সরিয়ে আনবো। তাছাড়া অযথা পায়ে পা দিয়ে ঝগড়া করতে আমার ভালো লাগে না আম্মু। ওই যে বললাম, পৃথিবীটা এখন অন্যরকম। এখানে যুদ্ধ ছাড়া কোনো উপায় নেই। এমনিতেই এখন তো আমার এই বাসাতেও থাকতে ভালো লাগে না, কেমন যেন দম বন্ধ হয়ে আসে। কি বল আম্মু? এই বাসায়? তুই টের পাস না সেটা ভিন্ন কথা, কিন্তু বিশ্বাস কর, আমি ওদের বিষ নিঃশ্বাস একেবারে টের পাই, ভীষণভাবে টের পাই। এই বাসার প্রত্যেকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। এসব কি বলছো আম্মু? মহিব মামা? মহিব আমার আপন ভাই, সে হয়তো আমার অনেক ক্ষতি হবে এমন কাজ করবে না, কিন্তু অন্যরা। তুমি কি মামিকে আচ্ছা বাদ দে, আমার আসলে মূল চিন্তা হচ্ছে তোর বিয়েটা নিয়ে। সেটা হয়ে গেলে আমার আর কোনো চিন্তা থাকবে না, আমি একেবারে দায়মুক্ত। আম্মু তুমি এত চিন্তা করো না। তুমি তো বলেছ জন্মমিত্র বিয়ে উপরওয়ালার হাতে, যখন হওয়ার তখন ঠিকই হবে। তাছাড়া আশিককে তো তুমি অনেক আগে থেকেই চেনো আম্মু, ওর উপর তুমি ভরসা রাখতে পারো। ভরসা রাখি রে মা, ভরসা রাখি, আর ভরসা রাখি বলেই তো। আচ্ছা যাক, বাদ দে, এখন এসব কথা বলবো না, কি রেস্ট নে, পরে কথা বলবো। আমি তোর জন্য এক কাপ গরম গরম কফি পাঠাচ্ছি, ঠিক আছে? তোমার লক্ষ্মী আম্মু, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, টেক কেয়ার। ওকে, টেক কেয়ার সো মাচ। গুড নাইট। আচ্ছা ম্যানেজার সাহেব, আমাকে একটা সত্যি কথা বলেন তো,
আপনার কাছে কি মনে হয় আমি আমি মুহিব আসলে কেমন মানুষ? কি যে বলেন স্যার, আপনি হলেন আমার অন্নদাতা। আপনি না সবসময় খুব চালাকি করে কথা বলেন। কি অবস্থা? আরে চাচ্ছু, তুমি কখন নিলে? এই তো মাত্র এলাম। রুমের ভিতরে আর ভালো লাগছিল না, তাই ভাবলাম যাই ছাদে গিয়ে একটু প্রাণ ভরে নিঃশ্বাস নিই। আমিও ঠিক সেই কারণে ছাদে এলাম। ভালোই হয়েছে, অনেকদিন পর চাচা ভাতিতে একসঙ্গে আড্ডা হবে। তুই যে সারাদিন কি পরিমাণ বিজি থাকিস, আম্মা যে কিভাবে তোর ব্রেনটা ওয়াশ করলো। চাচ্ছু, ব্রেন ওয়াশ কেন বলছো? ইটস মাই ডিউটি। আরে পাগলা, তোর এই ডিউটি তো আমার পালন করার কথা, কিন্তু আমি তো কোনো কাজই করতে পারি না। আমার তো কাজ একটাই, শুধু বই পড়া, এছাড়া তো আর কিছুই ভালো লাগে না। সবাইকে কেন কাজ করতে হবে? তুমি কি জানো তোমার জন্ম কেন হয়েছে? তোমার জন্ম হয়েছে শুধুমাত্র এই বই পড়ে জীবনটা কাটানোর জন্য। কি সুন্দর করে বললি। আসলে কি জানিস, এই বাড়ির মধ্যে একমাত্র তুই আমাকে খুব ভালো বুঝছিস। এই জন্য তোরে আমার খুব ভালো লাগে। কি যে বলো না চাচ্ছু, এই বাড়ির সবাই তোমাকে খুব ভালোভাবে বোঝে। তা না হলে দেখতে তোমার জীবনটা কবেই উষ্ঠাগত করে ছেড়ে দিত। তা তো আর করছে না, তাই না? সত্যি কথা বলতে কি করছে রে, আমার আম্মা মানে তোর দাদি যা শুরু করেছে না। কি বলছো? দাদি জান আবার কি করলো? ওই যে তাতে একটাই বিষয়, মিলা মিলা আর মিলা। আচ্ছা চাচ্ছু, চাচির সাথে কি তোমার একদম কথা হয় না? আশিক, তুই তো তোর চাচাকে জানিস, তোর চাচা ইগোর বিষয় কেমন টনটন। তোর চাচি চলে গেছে, যাক, ফোন দেবে না দেবে না, তাই বলে আমি কোনোদিন তাকে ফোন করব না। তার যদি মন চায় সে আমাকে ফোন করবে, আমি ধরবো। আচ্ছা চাচ্ছু, চাচির উপর তোমার এত রাগ কেন বলো তো? তুই তো ভাগ্যবান রে, রিয়ার মতো একজন মিষ্টি লক্ষ্মী মেয়ে পেয়েছে, তাই তো আমার কষ্টটা বুঝতে পারছিস না। দেখ, আমার বিষয়ে বাদ দে, তোর কথা বল। এত ব্যস্ত থাকিস যে বিয়ে করার সময়টা পাচ্ছিস না। আমার কথা আর কি বল, এই বিজনেসটা নিয়ে একটু ঝামেলায় আছি। আর তুমি তো জানো আমি ছাড়া অফিসটা দেখা আমি তোর চাকর, আমি চাকর। হ্যাঁ, তোর সারা জীবন তুই যা বলবি তাই শুনতে হবে আমার। তোকে আমি খুন করবো, খুন করবো নিজের। কি হলো? আবার স্বপ্ন দেখেছো? আচ্ছা, কি শুরু করলে তুমি? প্রত্যেক দিন তোমার স্বপ্ন দেখা। আচ্ছা, তুমি পাগল টাগল হয়ে গেলে নাকি? যিনি আমি আমি খুবই খারাপ একটা স্বপ্ন দেখেছি। প্লিজ তুমি আমার সঙ্গে খারাপ ব্যবহার করো না, অন্তত একটু ভালো ব্যবহার করো। ভালো ব্যবহার লাভ কি তাতে বলো তো? তুমি আমার কোনো কথা শোনো শোনো না, এই পরিবারে আমি হলাম তোমার একমাত্র শত্রু। তোমার একার না, তোমার আর তোমার বোন। জিনিয়া প্লিজ। আচ্ছা, ড্রিঙ্ক তো ওই ম্যানেজার ব্যাটার সঙ্গে একসাথেই করো, তো তাকে একটু বুঝিয়ে শুনিয়ে নিজের সাপোর্টে তো নিতে পারো। তাতে করে অন্তত একটা কাজের কাজ তো হয়, তাই না? আমি তোমাকে বলেছি না যে এইসব ব্যাপারে তুমি আমার সঙ্গে কথা বলবে না। কি করব না করব সেটা আমি ভালো বুঝি। এখন আমি ঘুমাবো, আমাকে ঘুমাতে দাও। ঘুমাও না, তোমাকে ঘুমাতে কে বারণ করেছে? ঘুমাও। তোমার ঘুম ছাড়া আর কি কাজই বা আছে বলো তো? আবার ভুল বললাম, তোর আরো এক
একটা কাজ আছে, ঘুমানো আর তোমার বোনের কামলাগিরি করা। যা বোঝো না, যা জানো না তা নিয়ে কথা বলো না আমার সঙ্গে। ভুল বললে মহিম, বরং আমি যতটুকুন জানি, যতটুকুন বুঝি, তুমি ততটুকুন জানো না, তুমি ততটুকুন বোঝো না। তুমি কি আমাকে এখানে ঘুমাতে দেবে? যদি বলো যে না ঘুমাতে দেবো না, আমি অন্য রুমে যেয়ে ঘুমাবো। এই রাতের বেলা তোমার সঙ্গে আমি ঝগড়া করবো না। আরে বাবা ঘুমাও না, ঘুমাও। তোমাকে ঘুমাতে কে বারণ করেছে? নাকে তেল দিয়ে ঘুমাও। আশ্চর্য, কি হয়েছে বলো। ঠিকঠাক ভাবে আমাকে না বললে আমি কিভাবে বুঝবো? তুমি এইভাবে দেখা করতে বলছো কেন? আসলে আমি সরি, সব কিছুর জন্য সরি। সরি কেন? কথায় আছে না, সবার ভাগ্যে নাকি সব কিছু হয় না। আপনার আর আমার বেলায় ব্যাপারটা সেম। এত ঘুরে পেঁচায় কেন কথা বলতেছো? কি হয়েছে সেটা তো বলবো আমাকে, বলো। আমাদের দেখা করার ব্যাপারটা ভাইয়া জেনে গেছে। তো আপনি তো আমার বাসার মানুষজনকে চেনেন, এর আগে তাদের জন্য কিন্তু আমি সরে গিয়েছিলাম। না দিবা, এর আগে যা ঘটেছিল সব তুমি নিজে ঘটিয়েছিলে। এর জন্য তুমি পরিবারকে দায়ী করতে পারো না। আর ওই সময়টা চিন্তা করে দেখো, আমি শুধুমাত্র তোমার কাছে হ্যাঁ শুনতে চেয়েছিলাম, এর বেশি কিচ্ছু না। যা চলে গেছে তা নিয়ে আর কথা বলে লাভ কি? আমি ভেবেছিলাম আবার যখন সব কিছু নতুন করে ঠিক হলো, তাহলে সব কিছু হয়তো ঠিক মতোই চলবে। কিন্তু তুমি কি আবার আমার জীবন থেকে সরে যেতে যাচ্ছ? আমি সরে যাওয়ার কেউ না। ওই যে বললাম না, নিয়তি, সেটাকে খণ্ডাবো কি করে? একটা কথা বলবো দিবা, তুমি আমাকে ভালোবাসো? আপনার কি মনে হয় এখনো আপনি কনফিউজড আমাকে নিয়ে? না দিবা, আমি তোমাকে নিয়ে কখনোই কনফিউজ ছিলাম না, কিন্তু আমার খুব ইচ্ছে ছিল তোমার মুখ থেকে একবার শুনবো। এখনো শুনতে চান? না, এখন আর দরকার নেই। তুমি যেহেতু আমার কাছ থেকে আবারও সরে যেতে চাচ্ছ, এখনো শুনতে চাচ্ছি না। আপনি আমাকে ভুল বুঝবেন না, অনেক ক্ষেত্রেই তো মানুষ অপারক, আমার ক্ষেত্রেও আমি তাই। জানো, এর ভিতরে কয়েকবার আমার মা আমার জন্য বিয়ে ঠিক করতে চেয়েছিল, কিন্তু আমি কখনোই বিয়েতে আগ্রহ প্রকাশ করিনি। আমার কেন জানি মনে হতো যে তোমার সাথে আমার আবার দেখা হবে, আর দেখা হওয়ার পর আমাদের পুরনো গল্পটা আবার নতুন করে শুরু করবো আমরা। এই জীবনে আমি তোমাকে কখনো ফিরে পাবো, তারপর আবার হারিয়ে ফেলবো, এটা আমি কখনো ভাবিনি। জানো, আমি হয়তো আপনার সাথে আর কখনোই দেখা করতে পারবো না। ভালো থাকতে পারবে আমার সাথে দেখা না করে? জানি না, এই অনুভূতিটার ব্যাখ্যা আমার কাছে নেই। আমি জানি না আমার ভবিষ্যৎ কি। আমি কখনোই আপনাকে ভুলতে পারবো না, কারণ কোনো মানুষই তার জীবনের প্রথম প্রেম কখনোই ভুলতে পারে না। আপনি ভালো থাকবেন। আরে আপনি আসলাম। আর আপনারা তো কেউ এই অফিসে আমাকে ওয়েলকামই করতে চান। আরে কি বলছেন? আফটার অল এটা আপনাদেরই অফিস, আপনি তো আসবেনই। আমাদের? আমি সেটা মনে করি না। এটা তো আপনার বস আশিক চৌধুরীর অফিস। কি ভুল বলেছি? সে যাই হোক, আজ তো বস অফিসে নেই, তো আপনি কার কাছে?
আমি যদি বলি আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি। আমার সাথে? ইয়েস, আপনার সাথে। কিন্তু আমার সাথে আপনার? হ্যাঁ, এইটা একটা কথা হতে পারে। আমি কেন আপনার সঙ্গে দেখা করতে এসেছি, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। রুহেল সাহেব, একটা সত্যি কথা শুনবেন। আমি না ঠিক কোনো একটা কারণে আপনাকে ঠিক পছন্দ করি না। কেন সেটা করি না জানতে চান? ওয়াজিব সাহেব, এটা অ্যাকচুয়ালি ম্যান টু ম্যান ভেরি করে। আপনি যদি কোনো কারণ ছাড়া আমাকে অপছন্দ করেন, এতে করে আমার কোনো কিছু করার নেই। আমি জানতাম আপনি ঠিক এই অ্যান্সারটাই দিবেন। আসলে আপনি আপনার চাকরিটা খুব সিরিয়াসলি নিয়েছেন। সব সময় এই অফিস নিয়ে একটা প্যানিকের মধ্যে থাকেন, প্যানিকে। আচ্ছা, এই প্যানিকটা কি অফিস নিয়ে, নাকি আপনার বস আমার ভাই আশিক চৌধুরীকে নিয়ে? আচ্ছা, আপনি আসলে ঠিক কি বলতে চাইছেন বলেন তো? আপনি আমার বোন নিকিতাকে লাইক করেন? এসব কি বলছেন আপনি? আমি তো... আপনি অস্বীকার করলে কি হবে? আমি কিন্তু জানি এসব ব্যাপার বুঝতে আমার কিন্তু খুব একটা ভুল হয় না। দেখুন ওয়াজিব সাহেব, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আমিও কিন্তু আপনার সঙ্গে আপোষ করতে চাই। হ্যাঁ, আপনি ভাববেন না যে আমি আপনাকে থ্রেট করতে এসেছি। থ্রেট? থ্রেটের কেন প্রশ্ন আসবে এখানে? আসবে। আমি চাইলে এখানে থ্রেট কেন, এখানে আরো অনেক কিছু আসবে। কিন্তু আমি এসবের কিছুই চাই না। আমি কি চাই জানেন? আমি চাই আপনি আমাকে একটু সাপোর্ট করেন। আমি আপনাকে কি সাপোর্ট করব? সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আমি সময় হলেই আপনাকে সব বুঝিয়ে দেব। আপনি শুধু আমাকে বলেন আপনি আমার প্রস্তাবে রাজি। স্যার, প্রথমত আমার কেন যেন মনে হচ্ছে আপনি কোথাও ভুল করছেন। আমি কখনোই আপনার বোনকে পছন্দ করিনি। আর আপনাকে যদি সাপোর্ট করার কোনো বিষয় আসে, তাহলে আমি আপনাকে বলবো আমি কোনো অবৈধ কোনো কাজ করতে পারবো না। আপনি দয়া করে আমাকে ক্ষমা করুন, আর প্লিজ আপনি এখন আসতে পারবেন। স্যার, কোথাও বেরিয়েছিলেন? হ্যাঁ, একটু বাইরে কাজ ছিল। বসো। আপনার জন্য একটা জিনিস নিয়ে এসেছি। আমার জন্য আবার কি আনছো? তেমন কিছু না। তেমন কিছু না মানে? মাত্রই তো বললো আনছো, এখন আবার তেমন কিছু না মানে কি? না মানে আমার জন্য একটু আম ভর্তা বানিয়েছিলাম, তাই ভাবলাম আপনার জন্য একটু নিয়ে আসি। রুবি, তুমি কি পাগল? আমার জন্য কেন আম ভর্তা আনতে যাবে তুমি? প্রবলেম নেই স্যার, আপনি খেতে না চাইলে আমি ফেলে দিতে পারি। আশ্চর্য, আমি তো ডাস্টবিনে ফেলে দেওয়ার কথা বলিনি। না, কারোর জন্য নিয়ত করে আনা খাবার আমি অন্য কাউকে দিতে চাই না। তার চেয়ে ভালো ডাস্টবিনেই পড়ে থাক। উফ রুবি, তুমি কিন্তু একটু বেশি পাগলামি করছো। আমরা কিন্তু শুধু কলিগ, এর বেশি কিচ্ছু না। আমার তো মনেই পড়ে না স্যার যে আপনার কাছে আমি কখনো কোনো কিছুর দাবি রেখেছি। এটা একান্তই আমার ইচ্ছে। আসলে ভালো কিছু করলে ইচ্ছে করে আপনজনদের সাথে নিয়ে খেতে। সরি স্যার, আপনি কাজ করেন, আমি যাচ্ছি। রুবি, তোমার ভাই এখন কেমন আছে? আমাদের সম্পর্কটা তো অফিসিয়ালি স্যার, পার্সোনাল বিষয় জেনে আপনি কি করবেন? এভাবে কথা বলছো কেন? আমরা একই জায়গায় কাজ করি, আমরা তো ইচ্ছা করলে একজন আরেকজনের খোঁজ খবর নিতে পারি, কি পারি না? দাও তোমার আম ভর্তাটা দাও, একটু খেয়ে দেখি তুমি কিরকম বানাইছো। বাহ, খুব টেস্ট হয়েছে তো। এর পরবার থেকে এর থেকেও টেস্টি জিনিস বানায় আনবা, ঠিক আছে? জি, আপনারা কনফার্ম করলে আমরা দিলে যাব। জি সরি, জি জি জি, ওকে ওকে, জি
আসসালামু আলাইকুম। এবার ওই সানোয়ার গ্রুপের ফাইলটা নিয়ে এসেছিলাম স্যার। আরে ধুর, ওটা রাখো তো, পরে দেখো, বসো তুমি। স্যার আপনি বলেছিলেন স্যার দেখবেন ফাইলটা। আরে ধুর, রাখো তো, এটা কথা আছে তোমার সাথে আমার, শোনো। রোহেল, আমি আসলে সব কিছুর জন্য তোমার কাছে অনেক অনেক সরি। সেই দিন ওসমানের ব্যাপারটা নিয়ে খুব মেজাজ খারাপ ছিল, তাই স্যার যা হয়ে গেছে ওটা নিয়ে একদমই চিন্তা করবেন না। আপনার জায়গায় আমি হলে হয়তো তাই করতাম। ভাই বোনের ব্যাপার তো, এমনটা হওয়াই স্বাভাবিক। না রোহেল, এইখানে শুধু ভাই বোনের ব্যাপার না, ব্যাপারটা আসলে পরিবারের। ও সরি স্যার। রোহেল, এখানে সরি বলার কিছু নেই। আচ্ছা, তুমি কি দেখেছো দাদিজান এমন কিছু চায় না, আর সেটা আমি কখনো করেছি? আমাদের পরিবারে আমার দাদিজানের মূল্যায়ন সবচেয়ে বেশি। জি স্যার, আমি সেটা জানি। কোনো এক অদ্ভুত কারণে আমাদের পরিবারে বন্ধন ছাড়া বিয়ের সাথে একদম দাদিজান পছন্দ করেন না। কিন্তু আমার আর রিয়ার ব্যাপারটা না একদম আলাদা। দাদিজান কেন জানি রিয়াকে ভীষণ পছন্দ করেন। ইভেন রিয়াকে তো দাদিজান গৃহলক্ষ্মী বলে মনে করেন। আর যেহেতু আমি দাদিজানকে চিনি, তার পার্সোনালিটির বিষয়ে আমি জানি, আর সেই জন্যই আমি চাই না যেন ওসমানের সাথে আদিবা কোনো প্রকার কথা বলুক। আর এই কারণেই সেদিন যখন শুনলাম তুমি আদিবার নাম্বার দিয়েছো, তাই মেজাজটা অনেক খারাপ হয়ে গিয়েছিল। আমি ব্যাপারটা নিতে পারিনি। স্যার সেদিন যে ঘটনাটা ঘটে গিয়েছে সেটা নিয়ে আমি কোনোভাবেই চিন্তিত না, আমার মাথাতেও সেটা নেই। আমি সম্পূর্ণ জিনিসটা ভুলে গিয়েছি। বারবার স্যার এই প্রসঙ্গটা টেনে আমাকে প্লিজ লজ্জা দিবেন না। আসলে কি জানো তো রোহেল, আমি নিজের কাছের মানুষের চেয়েও তোমাকে অনেক বেশি ট্রাস্ট করি, ভরসা করি। তাই পরে যখন পুরো ব্যাপারটা উপলব্ধি করতে পারলাম, নিজের কাছে অনেক খারাপ লাগলো। হয় কি মাঝে মাঝে মানুষের নিজের অক্ষম আক্রোশ অন্যকে দেখিয়ে বসে, যেটা একদমই উচিত না। ইটস ওকে স্যার, আপনি এটা নিয়ে একদম চিন্তা করবেন না। স্যার সানোয়ার গ্রুপের ফাইলটা স্যার। আরে কি ফাইলটা নিয়ে পড়ে আছো তুমি? আচ্ছা শোনো, আমি একটু রিয়ার সাথে দেখা করতে যাবো, তুমি একটু অফিসের সামনে যাও, কেমন? আমি এটা পরে দেখি। হ্যাঁ ওকে স্যার, ওকে ওকে স্যার। আরে ওসমান ভাইয়া, কেমন আছেন? আজকে খুব ভালো আছি। কেন আজ এত খুশি কেন? কি হয়েছে শুনি? সেটা তো বলা যাবে না, এটা একটা সারপ্রাইজ। তোমাদের সবাইকে একসাথে সারপ্রাইজটা দিব। এমন কি ঘটেছে যে আমাদের সারপ্রাইজ দিবেন শুনি? তুই না আজীবনই বোকা থাকবি, বুঝছিস? আর না হলে এইভাবে জিজ্ঞাসা করতি। হ্যাঁ, আমি যদি এখন সব কথা বলেই দিই তাহলে কি সেটা সারপ্রাইজ থাকবে? যখন বলবো তখন শুনিস। জানি তো। জানিস মানে কি জানিস? আমি জানি তো আমি বোকা, এ কথা আর আমাকে বলে বোঝানোর দরকার নেই। এই যে আবার অভিমান করতেছিস তুই, তোকে নিয়ে না আর পারলাম না। একটা কথা বলবো? কি বলবি বল। আমাকে আপনি পছন্দ করেন তাই না? তুই আসলে একটা বোকা, তোকে কেন পছন্দ করবো না? তুই আমার ছোট বোনের বান্ধবী, তোকে আমি সবসময় ছোট বোনের মতন দেখি। দূর দূর মানে কি? সত্যি কথা, আমি তোকে সবসময় ছোট বোনের মতো দেখি। আমার বইয়েই গেছে আপনার ছোট বোন হতে, আমার কোনো দরকার নেই। আচ্ছা তোর কি হয়েছে বলতো? হ্যাঁ, তুই কি বলতে চাস? রাস্তায় দেখা হয়ে গেল তাই কথা বললাম, আপনাকে আবার নতুন করে কি বলবো? গুড, তাহলে আর কথা বাড়াইস না, এখন যেখানে যাচ্ছিলি সেখানে যা। আর একটা কথা সবসময় মনে রাখবি, টাইম ইজ মানি। আজ এরা সময় নষ্ট করবি না কোথাও দাঁড়ায়, ঠিক আছে? সময়ের অনেক দাম। টাটা। হ্যালো, কেমন আছো মিলা? ইস, তুমি জানো এটাকে বলে টেলিপ্যাথি। আমি জাস্ট তোমার কথা ভাবছিলাম। আমার কথা? থ্যাংক ইউ ভাবি, থ্যাংক ইউ সো মাচ। আসলে না আমার মাঝে মাঝে মনে হয় আপনি বোধহয় আমার পরজন্মের বোন ছিলেন, যার কারণে না মানে আপনার সাথে না আমার অনেক কিছু মিলে যায়। এই যে যেমন আমি আপনাকে ভাবছি, আপনি আমাকে ভাবছিলেন। এটা একদম ঠিক কথা বলেছো। আর আমার তো কোনো বোন নাই, তুমি তো আমার বোন না।
আর এই পরিবারে বলো আমার থেকে বেশি তোমার কে খোঁজ নেয়? সেটা আমি জানি, আর জানি বলেই তো আমি আর কাউকেই ফোন করি না। ফোন যখনই করি আপনাকেই করি। অবশ্যই তুমি আমাকে কল দিবে। আমাকে যদি তুমি কল না দাও তাহলে আমি আপডেট জানবো কি করে? আর তুমি আপডেটটা জানালেই আমি তো আমার স্টেপটা নিব, তাই না? আজকে কিন্তু আপনাকে একটা লেটেস্ট আপডেট দিতেই ফোন করেছি ভাবি। ও রিয়েলি? এই নতুন করে কি করেছো বলো? আরে হ্যাঁ ভাবি, ও তো আমার সাথে দেখা করতে আসছিল। মানে তুমি কার কথা বলছো? আরে আপনার দেবর হাসিম এসেছিল আমার সাথে দেখা করতে। মিলা, এইসব কি বলছো? হাসিম তোমার সাথে দেখা করতে গিয়েছে মানে? ও মাই গড, তুমি না আমাকে বলেছো তুমি কোনোদিন ওর মুখ দেখবে না? হ্যাঁ বলেছিলাম তো, কিন্তু আসলে সত্যি বলতে কি মানে এখানে ওর কোনো দোষ ছিল না, তেমন একটা দোষ নেই। ওর দোষ নেই মানে কি বলতে যাচ্ছ? আরে ভাবি, আমি নিজেই তো ওকে ডেকে পাঠিয়েছিলাম। বলো কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি কি পাগল হয়ে গেলে নাকি মিলা? হ্যাঁ, আরে যে লোকটা তোমার যোগ্য না। ভাবি আমি কি বলবো, আমি বোঝাতে পারছি না। আমি না খুব চাপের মধ্যে আছি, মানে আমার ফ্যামিলি আমাকে খুব প্রেশারাইজ করছে। কিসের চাপ? ওই যে চাপ একটাই, বাবার এক কথা। বাবা হাসিমকে খুব পছন্দ করে, খুব বিশ্বাস করে। আমাকে স্ট্রেট বলে দিয়েছে আমি যেন হাসিমের কাছে ফিরে যাই, আর যেন কোথাও কখনো না যাই। খবরদার বলছি মিলা, মেয়ে মানুষ হয়ে দ্বিতীয়বার এই ভুলটি করবে না। তুমি কিভাবে এই বাড়ি ছেড়ে গেছিলে তোমার মনে নেই? আমার কিন্তু সব মনে আছে। এখন যদি তুমি ফেরত আসো সবাই কি ভাববে জানো? বিষহীন নাগিনী তুমি। সেটা কি তুমি চাও? কিন্তু তাহলে আমি এখন কি করব ভাবি? আর যাই করো মিলা, এই বাড়িতে দ্বিতীয়বার পার্টি রাখবে না। এরকম ভুল আমি আমার শত্রুকেও করতে দেবো না। আর তুমি তো আমার বোনের মতো। বলো। আপনাকে একটা সত্যি কথা বলবো ভাবি? অবশ্যই ভাবি, আজ আপনার দেবরকে দেখে আমার খুব মায়া হচ্ছিল। আমি না ওর চেহারার দিকে তাকাতে পারছিলাম না, কেমন শুকিয়ে গেছে ও বাড়িতে। ওর যত্ন নেওয়ার তো কেউ নেই আমি ছাড়া। আর তাছাড়া জানেন না, সারাদিন বইয়ের মধ্যে পড়ে থাকে, একটু ঠিক মতো খায় না। আমি আজকে ওকে দেখার পরে আমার ভেতরটা কেমন করছে আমি আপনাকে বোঝাতে পারবো না ভাবি। এইসব তুমি কি বলছো মিলা? হ্যাঁ দেখো তুমি যেটা ভালো মনে করো। হ্যাঁ, ওকে বাই। কি দেখছো? অনেক স্ট্রেসে ছিলাম, তোমাকে দেখে সেটা কেটে গেল। ও আচ্ছা, আমি কি তাহলে তোমার স্ট্রেস রিলিভার? তুমি হলে আমার গৃহলক্ষ্মী, আমার জীবনের পরম পাওয়া। আচ্ছা, কি হয়েছে তোমার আজ এত রোমান্টিক কেন? ওই যে বললাম না, অনেক বেশি স্ট্রেস ছিল। আদিবার ব্যাপারটা? আজ আসছিল আমার কাছে। বলো কি? তোমার কাছে? তোমার কাছে কি দরকার ওর? সরি বলতে এসেছিল, আর বললো আদিবাকে আর ডিস্টার্ব করবে না। ডিস্টার্ব মানে? তুমি তো বলেছো আদিবা ওসমানকে। রিয়া, তুমি তো বিষয়টা জানো তাই না? ঠিক আছে, আদিবা ওসমানকে পছন্দ করে, কিন্তু ওই যে আমাদের ফ্যামিলির ব্যাপারটা আর দাদিজান কখনোই আদিবার আর ওসমানের ব্যাপারটা মেনে নিবে না। আশিক, তুমি যদি দাদিজানকে বোঝাও। কি বোঝাবো? তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি জানো না দাদিজান যেসব ব্যাপারে কঠোর সেসব ব্যাপারে খুবই কঠোর, আর কেউ কখনোই দাদিজানকে বোঝাতে পারে না। উফ, এভাবে ভয় পাইয়ে দিও না তো। কদিন পর তো দাদিজানের সাথে আমারই সময় কাটাতে হবে, তখন যদি। শোনো, তুমি হলে দাদিজানের চোখের মণি, তুমি কেন এত চিন্তা করছো? আশিক, একটা ব্যাপার বোঝো, আজ হয়তো আমাদের মতের মিল আছে, এই জন্য দাদিজান আমাদেরকে সাপোর্ট দিচ্ছে। যদি কখনো আমাদের মধ্যে। তুমি তো বলবেই যে তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, তুমি যদি কখনো দুনিয়া ছেড়ে চলে যাও।
এই ফাইলটার কথা বলছিলেন? হ্যাঁ হ্যাঁ এটাই। তাহলে আসি ম্যাম। শিওর। তা আমের আচার কি শুধু স্যারের জন্যই বানিয়েছো নাকি? আজকাল কি অন্যের ডেস্কের উপর উকি দেওয়া শুরু করেছো নাকি? এই যে তুমি পচা কথা বলা শুরু করলে। আমি কিন্তু বিষয়টা খুব নর্মালি জিজ্ঞেস করেছিলাম, তুমি এই ব্যাপারটাকে কঠিনভাবে নিচ্ছ। দেখো সুমি, আমি কিন্তু অতটাও বোকা মানুষ না, আর এতটা বোকা হলে অন্তত পুলিশের চাকরিটা পেতাম না। সেটা আমি খুব ভালোভাবেই জানি। আর হ্যাঁ, আমের আচার তো আমারও খুব পছন্দ, সেই জন্যই বলেছি। আচ্ছা চিন্তা করো না, এরপর তাহলে আমি তোমার জন্যও নিয়ে আসবো। থাক, দরকার হবে না। আমের আচার খাওয়ার প্রয়োজন হলে আমি নিজেই বানিয়ে খেতে পারবো। বাই দ্য ওয়ে, আলেয়ার কেসটাতে কি তুমি জামাল স্যারের সঙ্গে কাজ করছো? আমার ইন্টারেস্ট ছিল না, ওসমান স্যার বললো তাই আর কি। ওসমান স্যার যখন বলেছে তুমি তো মাস্ট বি কাজটা করবে। শোনো সুমি, আমরা সবাই কারো না কারো আন্ডারে কাজ করি, আর স্যার যখন আমাদেরকে কোনো অ্যাসাইনমেন্ট দেয় সেটা তো আমাদের করতেই হবে, তাই না? আমার কিন্তু কেসটা নিয়ে ভীষণ ইন্টারেস্ট ছিল। আমি চেয়েছিলাম জামাল স্যার এই কেসটাতে আমাকে ওনার সাথে রাখবো। ভালো তো, তুমি কথা বলে দেখো জামাল স্যারের সঙ্গে, বা চাইলে ওসমান স্যারের সঙ্গেও কথা বলতে পারো। এখন আর কোনো লাভ হবে বলে আমার মনে হয় না। জানোই যখন, তাহলে এই বিষয় নিয়ে আর কথা বলছো কেন? বাই দ্য ওয়ে, জামাল স্যারের সঙ্গে তো তোমার ভালো সম্পর্ক, তুমি এই বিষয়ে জামাল স্যারের সঙ্গে কথা বললেও কিন্তু পারতে। তুমি যে সম্পর্কের ইঙ্গিত করছো বিষয়টা এমন না, এটা আশা করি তুমিও খুব ভালোভাবেই জানো। যাক, এসব কথা বলে লাভ নেই, আমার অনেক কাজ পড়ে আছে। এভাবে বক বক করলে চলবে না। ওয়াজিব, তুমি দিন দিন কেমন জানি বদলে যাচ্ছ। কেন এভাবে বদলাচ্ছ আমাকে বলতে পারবা? কেন এসব বলছো বলো তো? আরে এসব তোমার ভুল ধারণা। দেখো ওয়াজিব, আমি কোনো ভুলের কথা বলছি না, আমি তোমার কথা বলছি। আর কোনো কিছু বদলে গেলে তাতে আমার কোনো যায় আসে না। আচ্ছা নূর, আমাকে একটা কথা বলো তো, আমাকে তোমার কি ওর্থলেস মানুষ মনে হয়? তেমন কিছু তুমি কখনোই নও, তুমি যথেষ্ট যোগ্য একজন পুরুষ। সমস্যা হলো কি জানো, মাঝে মধ্যে এই ব্যাপারটা নিয়ে আমি নিজেই সন্দিহান হয়ে পড়ি। আচ্ছা ওয়াজিব, তোমার কি কোনো কারণে কনফিডেন্স কমে যাচ্ছে? কনফিডেন্স থাকার মতো কি এমন করলাম আমি বলো তো? সব তো করছে আমার চাচাতো ভাই আশিক চৌধুরী। ওয়াজিব প্লিজ, আমি তোমার ভাই আশিককে নিয়ে আর কোনো কথা বলতে চাই না, কারণ আমি তার কথা বললে তোমার কাছে আমি খারাপ হয়ে যাই। আমি চাই না কোনো থার্ড পার্সনের জন্য আমাদের সম্পর্কটা নষ্ট হোক। তুমি হাসছো কেন? আমি কেন হাসছি সেটা আমি জানি। মাঝে মধ্যে আমার কি মনে হয় জানো, মনে হয় আমি একটা ভুল ফ্যামিলিতে জন্ম নিয়েছি। ওয়াজিব, তুমি এগুলো কি বলছো এসব? উপলব্ধিটা যেমন তেমনই বলছি। ইদানিং আমার এমনই মনে হয়। তুমি কি কোনো সাইকিয়াট্রিস্ট দেখাবে? তোমাকে নিয়ে আমার ইদানিং অনেক ভয় হয়। কিসের ভয়? তোমাকে হারানোর ভয়। মাঝে মধ্যে আমার কি মনে হয় জানো, আমার মমের চাইতে তুমি আমাকে বেশি ভালোবাসো, বেশি টেক কেয়ার করো। ওয়াজিব, আমি তোমাকে অনেক ভালোবাসি। এটাই তো প্রবলেম। আমি সত্যি তোমাকে হারাতে চাই না। আরে হাসিম, তুমি এখানে? আমি তোমাকে সারা একটা বাড়ি খুঁজছি। ভাবি, হয়েছে কি জানো, সারাক্ষণ ঘরে বসে থাকতে থাকতে না খুব দমটা বন্ধ হয়ে যাচ্ছিল। ভাবলাম যাই ছাদে যেয়ে একটু প্রাণ ভরে নিঃশ্বাস নিই। এতক্ষণে অরিন্দম কহিল বিষাদে।
তোমারও ছাদে ঘুরতে আসতে ইচ্ছা করে, যে মানুষটা বইয়ের থেকে চোখই উঠায় না। তা কেমন লাগছে? ফার্স্ট ক্লাস। এখানে আসার পর না আমার কাছে একটা জিনিস খুব মনে হচ্ছে, আমাদের প্রত্যেকটা মানুষেরই নিজের জায়গা থেকে কিছুক্ষণের জন্য হলে একটু সরে এসে নিজেকে দেখা, তাহলে অনেক কিছু পরিষ্কার বোঝা যায়। নিজেকে দেখা, সরে এসে, এত কঠিন কথা বাবা, এত কঠিন কথা তো আমি বুঝি না, তবে ছাদটা আমার খুব প্রিয়, মাঝে মধ্যে এসে বসি। ভাবি এটা কঠিন কিছু না, তুমি একটু চেষ্টা করলেই বুঝতে পারবে। শোনো, তুমি তো একটাই কাজ করো সারাদিন, শুধু বই পড়া, আর আমি 10টা কাজ করি, 10 রকমের টেনশন, 10 জনের চিন্তা, সব আমার মাথায়। কি করে পড়বো বলো, কি করে বুঝবো? এই তোমাদের সবার সঙ্গে আমার এখানেই পার্থক্য। তোমরা অপ্রয়োজনীয় জিনিসগুলো সব মাথার ভিতরে লোড করে রাখো, মানে একদম ব্রেনটা ফুল করে রাখো। আমি যেটা করি না, আর ইচ্ছাও আছে কখন করবো। এনিওয়ে, তোমাকে আমি কেন খুঁজছি সেটা কি তুমি জানো? আমাকে খুঁজছো ভাবি? না তো, আমি তো জানি না। তোমার বিরুদ্ধে আমার কমপ্লেন। কমপ্লেন? কি হলো? এই প্রথম এ বাড়িতে কেউ আমার বিরুদ্ধে কমপ্লেন করলো, মানে কেউ তো কখনো কোনো কমপ্লেন করেনি, কিন্তু তুমি কেন? কেন বলছি, তুমি অনেক বড় একটা অন্যায় কাজ করেছো। ভাবি আমি তো অন্যায় করলাম? অবশ্যই অন্যায় কাজ করছো। তুমি আমাকে না জানিয়ে তুমি নিজে নিজে গিয়ে মিলার সাথে দেখা করছো, করোনি? বলো। আচ্ছা, তুমি তো জানোই মিলার সাথে আমার যোগাযোগ আছে, মাঝে মধ্যে মিলা আমাকে ফোন করে। না না, আমি কিন্তু ফোন করি না, ও নিজে থেকে যোগাযোগ করে। আমরা একবার দুবার একসাথে দেখাও করেছি, করতে বাধ্য হয়েছি আসলে। আসলে না করে কি করবো বলো, ও তো এখনো তোমার স্ত্রী, তাই না? আমার স্ত্রী বলেই তো ওর সঙ্গে দেখা করেছি, ভাবলাম ওর সঙ্গে পুরো বিষয় নিয়ে কথা আলোচনা করি, তারপর যদি খুব একটা সমাধান। হাসিম, এটা তুমি কি বলছো? তুমি আবার ওর ব্যাপারে ওকে ফিরিয়ে আনতে চাচ্ছ? আর ইউ সিরিয়াস? আরে যে মেয়েটা এত কিছু করে তোমাকে এত ছোট করে বাড়ির লোকের কাছে মাটিতে মিশিয়ে দিয়ে বাড়ি থেকে চলে গেল, তাকে তুমি আবার, হাউ ইটস পসিবল? কি করবো ভাবি? কি করবে তুমি বুঝতে পারছো না? ইটস ভেরি সিম্পল, ডিভোর্স। ডিভোর্স? আজকে আমরা সারাদিন অনেক মজা করলাম। একদম একদম। আচ্ছা আপু, আমার না এখন একটা কোশ্চেন আছে। কি বলবি বল? তুমি তো অনেক বড় হয়ে গেছো, তুমি এখনো বিয়ে করছো না কেন? আর কবেই বা বিয়ে করবে? কেন রে দুষ্টু, তুই হঠাৎ করে আমার বিয়ে নিয়ে পড়লি? ব্যাপারটা কি? আরে ব্যাপার কিছু না, আসলে তোমার বিয়েতে আমি অনেক ফান ফুর্তি করতে চাই, নাচ করতে চাই, তাই একটু জানতে চাইলাম। কেন রে, তোর ফুর্তি করতে হলে কি আমাকে বিয়ে করতে হবে? তোর ফুর্তি করতে আর কোনো অপশন নেই। তুই তোর এক্সাইটমেন্টটা ধরে রাখ, আমার যখন বিয়ে হবে তুই ইচ্ছে মতো ফান ফুর্তি, নাচ গান সব কিছু করবি, ওকে? কিন্তু বিয়েটা কবে হবে সেটাই তো বললে না। আরে শোন, বিয়ের ফুল না ফুটলে তো বিয়ে হয় না, আগে বিয়ের ফুল ফুটুক তারপর। এই কি হচ্ছে, দুই বোন মিলে গুজুর গুজুর ফুসুর ফুসুর? মাহিন, আপুকে ডিস্টার্ব করছিস কেন? আরে না মামি, ও ডিস্টার্ব করছে না, আমরা তো অনেক গল্প করছি, মজা করছি, তাই না? হ্যাঁ সেটাই তো, আমরা তো সেটাই করছিলাম, তাই না? কিন্তু কেউ তো আমাকে বোঝাই না, আমাকে বুঝতেও চায় না। তোর আমি আর এখানে থাকবো না, যাও। দিলে তোর মুডটা নষ্ট করে, ভালোই তো ছিলাম। আরে ওর মুড নিয়ে তুমি একদম ভেবো না, এই রাগ করলে দেখবা কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে গেছে, আবার তোমার সঙ্গে আড্ডা দিতে চলে আসছে। আচ্ছা শোন না বাবা, কালকে রাতে না আমার মুডটা ঠিক ছিল না। আমার আজকাল কী যে হয় জানি না, খুব অল্পতেই মুড অফ হয়ে যায়, মেজাজ খারাপ হয়ে যায়। কিছু মনে করিস না বাবা। আরে মামি, আমি ঠিক আছি, কোনো সমস্যা নেই। আচ্ছা বাবু শোন না, তোর মা কি কালকে খুব রাগ করেছে? আরে ধুর, তুমি তো মাকে চিনো, ও তো একদমই মাহিমার মতো, কিছুক্ষণ পরেই ঠিক হয়ে যায়। হ্যাঁ, তোর মার মুড আজকাল যা হচ্ছে, দিন দিন রাগ বাড়তেই যাচ্ছে। তোর বিয়ে না দেওয়া পর্যন্ত তার মুড কিছুতেই ঠিক হয়ে যাবে না। আগে তোর বিয়ে হবে, তারপর যদি তার মুড একটু ঠিক হয়। আজকাল তার সঙ্গে তো কথাই বলা যায় না, পান থেকে চুন খসলি ওরে বাবা, মেজাজ খারাপ করে যাতা অবস্থা। মামি, সময় মতো সব ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য ধরো।
শেষ দাদি? হ্যাঁ, কথা শেষ। কিন্তু দাদি তো চাইছিলেন যে আপনি লাঞ্চ করে যান। আসলে আজকে অফিসে অনেক কাজ আছে, আমার এখনই অফিসে যেতে হবে, লাঞ্চ করতে পারবো না আজকে। হ্যাঁ সেটাই, আপনি তো আবার লাঞ্চ করতে চাইছেন না, আপনার অফিসে অনেক মিটিং আছে। তো দাদিকে আমার ব্যাপারে কোনো কিছু বলেছেন নাকি, যেমনটা আমার ভাইয়ের কাছে বলেছেন? সরি, কি বলছেন? আমি আপনার দাদুর কাছে কি বলবো? হ্যাঁ সেটাই, আপনি কেন বলতে যাবেন? আপনি কেনই বা বলবেন? কিন্তু আপনি তো বলেছেন। কেন বলেছেন বলেন। আরে আপনি বিশ্বাস করেন, আমি আপনার ব্যাপারে কাউকে কিছু বলিনি। এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আমাদের মধ্যে। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ, আপনাকে কেউ মিথ্যা কথা বলেছে। তাছাড়া আপনার কাছে মিথ্যা কথা বলে আমার লাভ কি বলুন? ওসমান ভাইকে কিন্তু আপনি নিজে আমার নাম্বারটা দিয়েছেন। জি, উনি তো চেয়েছিলেন, তার জন্যই তো দিলাম আপনার নাম্বার। তাহলে ভাইয়া কিভাবে জানলো ব্যাপারটা? আপনি যখন ওসমান সাহেবের সাথে বাইরে দেখা করেন, সেটা স্যার কোনো না কোনোভাবে হয়তো জেনে যায়। আর এটা নিয়ে অফিসে হয়তো কথা হয়, কেউ হয়তো লিক করেছে কথাটা। আমি কোনো কিছু বলিনি ব্যাপারে। অফিসে? সেটা কে? সরি ম্যাডাম, আমি নিজেও জানি না অফিসের কে লিক করেছে। আর আপনার আর ওসমান সাহেবের সাথে কি রিলেশন সেটা আমিও জানি না। এখনো জানেন না? না, আমি জানি না। জানতে চান? তার আর কোনো দরকার নেই ম্যাডাম। আমি আপনার বা ওসমান সাহেব বা কারো ব্যাপার নিয়ে, কোনো লাইফের ব্যাপার নিয়ে আমি কোনো ইন্টারেস্ট না জানার জন্য। আপনি আমার কত বড় ক্ষতি করেছেন আপনি নিজেও জানেন না। হয়তো এটা সত্যি হতে পারে যে আপনি কোনো কিছুই করেননি, সবই আমার ভাগ্যের দোষ। ভাগ্যের কোনো কিছুই না কখনোই খণ্ডানো যায় না, চেঞ্জ করা যায় না। যাই হোক, আপনি এবার আসতে পারেন, আপনার তো আবার দেরি হয়ে যাচ্ছে। প্লিজ আসুন। জি। কোথায় যাচ্ছি? আরে কি ব্যাপার? দাদি যদি সেদিনের মতো দেখে ফেলে আমাকে মাইরাই ফেলবে। মানে? এমন ভাব করতেছেন যেন কিছুই জানেন না। আগেরবার কি হয়েছিল মনে নেই? এটাকে কি ঘটেছিল? আরে আমি তো আপনাকে বুদ্ধিমান মানুষ ভাবছিলাম, কিন্তু এখন তো দেখি আপনি আসলেই একটা গবেট। আগেরবার যখন আপনার সাথে আমি দেখা করলাম, দাদি দেখে ফেলছিল। আমাকে যে কি ঝাড়িটা দিছে বলতে চাই না আপনাকে। তাহলে অযথাই কেন আপনি আমাকে এখন আটকালেন? এখন যদি কেউ দেখে ফেলে? অযথা? কে আপনাকে বললো এগুলো আমি অযথা করতেছি? এগুলো আমি করতেছি বিশেষ একটা কারণে। আজও যদি কেউ দেখে ফেলে পরে একটা প্রবলেম হবে নিকিতা। আপনি গাধা নাকি? দেখবে না বলেই তো আড়ালে টেনে নিয়ে আসছি। নিকিতা, আপনি এগুলো অযথাই করছেন, যার কোনো ভিত্তি নেই। প্লিজ মিস্টার রুহেল, আপনার যাই করেন আমাকে অ্যাটলিস্ট জ্ঞান দিতে আইসেন না। আর আমি আমার নিজের জ্ঞানে চলি, ওকে? আমি আপনার জ্ঞান নিতে চাচ্ছি না বা আপনাকে জ্ঞান দিতেও চাচ্ছি না। আমার অফিসে আজকে একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমার মিটিং অ্যাটেন্ড করতে হবে। প্লিজ আমাকে যেতে দিন। অ্যাটেন্ড করতে হলে করবেন, আর কেউ তো আপনাকে বাধা দিচ্ছে না। আসলে এই ব্যাপারটা নিয়ে আমি খুব কিউরিয়াস। কোন ব্যাপার নিয়ে? এই যে দাদি আপনাকে হঠাৎ করে ডেকে পাঠালো। দেখুন নিকিতা, আপনি যে ব্যাপার নিয়ে কিউরিয়াস, প্লিজ এটা একটু কম করেন। কারণ কি, আপনার এটার জন্য আপনার মনেরও ভালো হবে, আপনার শরীরেরও ভালো হবে। আর আপনার দাদির সাথে আমার একটা কনফিডেন্সিয়াল কাজের জন্য আমি এখানে এসেছি। এটা আমাদের সম্পূর্ণ অফিসিয়াল কাজ। এই ব্যাপারে আমি আপনাকে কিছুই বলতে পারবো না, আমার বারণ আছে। আমি এখন তাহলে যাই, ভালো থাকবেন। ম্যানেজার সাহেব, আমি আপনাকে ডেকেছি ওয়ার্ল্ড গ্রুপের বিষয়টা জানার জন্য। জি ম্যাডাম, বলুন কি জানতে চান? আমি জানতে চাইছি ওয়ার্ল্ড গ্রুপ কি আমাদের সাথে প্রজেক্টটা করতে চাইছে না, নাকি মানে আমি তো ওদের কোনো প্রোগ্রেস দেখতে পাচ্ছি না। ম্যাডাম, আসলে ওয়ার্ল্ড গ্রুপের অবস্থা বেশি ভালো না। ওদের নিজেদের মধ্যে বেশ কিছু জটিলতা তৈরি হয়েছে। নিজেদের মধ্যে জটিলতা মানে? আমি ঠিক বুঝতে পারছি না। আমাকে কি সব খুলে বলা যাবে ম্যানেজার সাহেব? আপনাকে খুলে না বলার কিছু নেই ম্যাডাম। আমি আসলে কয়েকবারই আপনার কাছে বলতে চেয়েছি কথাটা, পরে ভেবেছি আপনি যেহেতু রিয়ার বিয়ে নিয়ে এখন চিন্তিত, তাই। না না ম্যানেজার সাহেব, আপনি কিন্তু একদম কাজটা ভালো করেননি। এটা ঠিক, রিয়ার বিয়ের ব্যাপারে আমি একটু চিন্তিত আছি, কিন্তু এটা তো নয় যে আমি সব কিছু থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। বিজনেসে যদি আমি লস করি, দায়িত্ব কি আমি কারোর উপরে দিতে পারবো? আপনি কি সে দায়িত্ব নেবেন না আমার ভাই নেবে? সরি ম্যাম। আর একটা কথা মনে রাখবেন, আর কখনো আপনি এরকম কাজ করবেন না। দেখেন, আমার পরিবারে আমি কারো উপরে ডিপেন্ড না করলেও আমি কিন্তু আপনার উপর ডিপেন্ড করি। কথাটা আমি আশা করি মনে রাখবেন। জি ম্যাডাম। দেখেন, রিয়ার বিয়ে নিয়ে তো আমি সত্যিই খুব চিন্তিত আছি। তাই বলে সব কিছু বাদ দিয়ে তো আমি চুপচাপ ঘরে বসে থাকতে পারবো না। আমি ভাবছি
খুব তাড়াতাড়ি আমি অফিসে বসতে শুরু করব। তাহলে তো খুবই ভালো হয় ম্যাডাম, কিন্তু রিয়া ম্যাডাম কি আপনাকে আবার অফিসে বসতে দেবেন? আপনি বোধহয় ভুলে যাচ্ছেন, আমি রিয়ার মেয়ে না, আমি রিয়ার মা। আর রিয়া বললেই সেটা নিয়ে আমাকে ভাবতে হবে কেন? বাই দি ওয়ে, ওয়ার্ল্ড গ্রুপের বিষয়টা আসলে কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা আসলে ওদের পারিবারিক ম্যাডাম। ছোট ভাই অনেক অ্যাক্টিভ ছিল, বড় ভাই তাকে ষড়যন্ত্র করে সেখান থেকে সরিয়েছে। ওয়ার্ল্ড গ্রুপ এখন নানাভাবে বিভক্ত, তাই কোনো নতুন প্রজেক্টে ওরা ঠিকমতো মনোযোগ দিচ্ছে না। বলেন কি? তার মানে আলম সাহেবকে, আরে মূর্তজাত বড় ভাইকে অনেক ভরসা করতো, শ্রদ্ধা করতো, বিশ্বাস করতো। সমস্যাটা তো সেখানেই ম্যাডাম, বিশ্বাস ভরসা এগুলো যতদিন দুনিয়াতে আছে দুর্ঘটনা ঘটতে সময় লাগে না। আপনি কি মিন করতে চাইছেন ম্যানেজার সাহেব, বলেন তো? না ম্যাডাম, ওই আপনি বললেন তো তাই বললাম। তবে আপনি যে আবার নতুন করে অফিসে বসতে চাইছেন সেটা কিন্তু মন্দ কিছু না। শুধু যদি একবার রিয়া ম্যাডামকে জানিয়ে আপনি, সেইটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, সেটা আমি দেখছি কি করা যায়। আপনি বরঞ্চ ওয়ার্ল্ড গ্রুপের বিষয়টা দেখেন, আর আমাকে অবশ্যই ফলো আপে রাখবেন, আপডেট জানাবেন, ঠিক আছে? আপনি এখন আসেন। আচ্ছা শোনো, ও না অনেক সুন্দর, তুই দেখলেও বলবি একদম সালমান খানের মতো। আচ্ছা আমি তোর সাথে পরে কথা বলবো। দুলা ভাই। কি সোনিয়া, যখনই তোমাকে আমি দেখি তোমার হাতে মোবাইল। তুমি কি সারাক্ষণই মোবাইল নিয়ে ব্যস্ত থাকো নাকি? তা একটু থাকি দুলা ভাই। কেন, কোনো প্রবলেম? আমার তো কোনো প্রবলেম নেই। আমার কেন প্রবলেম হবে? আসলে তোমাদের এই জেনারেশন তো বুঝি না, আসলেই বুঝি না। জেনারেশন গ্যাপ দুলা ভাই, তা আপনি বুঝবেন না। আপনি বুঝবেন না বলেই আপনি আপনি আর আমরা আমরা। কিন্তু দিন শেষে মধ্যে কথা কি জানো, ব্যাপারটা আসলে ভালো না। ওয়ার্ল্ড হেলথ কি বলেছে তা কি জানো? ওয়ার্ল্ড হেলথ বলেছে সারাক্ষণ যারা এই মোবাইল নিয়ে ঘাটাঘাটি করে সেটা তাদের মনের এবং শরীরের জন্য খুব ক্ষতি। দুলাভাই সত্যি কি, আমার কিন্তু এবার খুব ভালো লাগছে। কেন, এখানে ভালো লাগার কি হয়েছে? এই যে অবশেষে আপনি আমাকে নিয়ে চিন্তা করেছেন, আমাকে নিয়ে চিন্তা করার মতো তো কেউ নেই। সোনিয়া, তুমি তো দেখছি তোমার বোনের মতো তুমিও ন্যাকামি করছো। এই সমস্ত ন্যাকামি আমার সামনে করবে না, এগুলো খুব খুব অস্বস্তি লাগে আমার। প্লিজ ন্যাকামি করবে না। দুলা ভাই আমি কিন্তু আমার মনের কথা বলেছি, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি কখনো কাউকে ভুল বুঝি না। আমার মেয়েটা যে সারাদিন তোমাদের কাছেই থাকে, থাকে না? তো তোমরা তো সারাক্ষণ মোবাইল নিয়েই থাকো, তো তোমাদের কাছ থেকে আমার মেয়ে কি শিখবে? এই মোবাইলিংই তো শিখবে। ও বুঝেছি। কি বুঝেছো? আপনি তাহলে কেবল আপনার নিজের মেয়েকে নিয়ে চিন্তা করেন, আমাদের কারোর জন্য না। আমি বাবা না? আমি তো বাবা, তো সন্তানের জন্য আমি চিন্তা করব না? তা ঠিক, আমাদের তো বাবা নেই যে আমাদেরকে নিয়ে চিন্তা করবে, সবে আমাদের কপাল। আচ্ছা শোনো, তুমি যে চাকরি করতে চেয়েছিলে সে ব্যাপারে কোনো চিন্তা করেছো? আমি তো চাকরি করতেই চাই দুলা ভাই, কিন্তু আম্মু আর আপু তো সেটা চায় না। সেটা কোনো কথা না। চাকরি করবে তো তুমি অন্যদের দোহাই কেন দিচ্ছ? জীবনটা তোমার না, ডিসিশনও তোমার। দুলা ভাই আপনাকে একটা রিকোয়েস্ট করব, আপনি একটু আপুর সাথে কথা বলেন না, বলে যদি আপনি আপুকে একটু রাজি করাতে পারতেন। সেটা তুমি খুব ভালো করে জানো যে সম্ভব না, কারণ তোমার বোন কি আমাকে মূল্যায়ন করে? তোমার বোন সমস্ত পৃথিবীর মানুষকে মূল্যায়ন করলেও আমাকে মূল্যায়ন করে না। আমার ইনফরমেশনে কাজ হয়েছে? সেটা জানে তুই কি করবি? আরে বাবা চেত্তাছোস কেন, এমনি জিজ্ঞেস করতেছি আর কি। শোন, তোর এই কিউরিয়াস মনটা একটু সামলা, এত কিউরিসিটি না ভালো না। আচ্ছা তোর কি হয়েছে, মনটা খারাপ নাকি? কি হয়েছে সেটা আমারে বল। আমি তো তোর না না মানে ওই আমি তো তোর ইয়ে না। ইয়ে মানে? আরে ধুত তার ইয়ে মানে হচ্ছে আমরা বন্ধু, আমি তোর ভালো বন্ধু। এবার বল আমাকে কি হয়েছে। তোর ওই ন্যাকামো না আমার ভাল লাগে না, আর আমার মনে হয় যে তুই চাস যে আমি চেতি, এই জন্যই তুই এই ধরনের কথা বলিস। কি হলো সেসব? আচ্ছা শোন, আমাকে একটা কথা বলতো, তুই
তুই তো ওই মেয়েটার ব্যাপারে জানিস, ওর চরিত্র কেমন সেটা আমাকে বল। শামীম, তুই হাসবি না, তোকে কিন্তু হাসতে বলা হয় নাই। শোন নিকিতা, এই শামীম কোনো কাঁচা কাজ করে না, যে কাজ করে সেটা একদম পাকা, মনে করবি পাকা আমের মতো। ওই মেয়ের ব্যাপারে শুধু ওর নাম না, আর অনেক কিছু জানি আইছি। যেমন যেমন ধর মেয়েটার স্বভাব চরিত্র খারাপ, সেইটা বলা যাবে না। মেয়ে একদম ভদ্র, ভদ্র মানে জেন্টেল, তবে একটু ঝামেলা আছে। কি ঝামেলা? ঝামেলা মানে হলো মেয়েটা একটু গরিব। উফ শামীম, গরিব আবার একটা মানুষের ঝামেলা হয়? কি বলো সেই সব? গরিব হওয়া একটা ঝামেলা না। এই যেমন দেখ, আমি গরিব, এই জন্যই তো আমি তোর উপরে ফিদা হইলেও তুই আমারে পাত্তা দিস না। দেখ, সবসময় আজে বাজে কথা বলবি না। বন্ধু হইছিস, বন্ধু হয়ে থাক। ওকে 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 ওকে, রাগ করিস না। তুই জাস্ট একটা কথা আমাকে বল, তুই আমাকে ট্রাস্ট করিস না? অবশ্যই ট্রাস্ট করিস। একটাবার তুই আমাকে সুযোগ দিয়ে দেখ, দেখ আমি যদি তোর... আমি যদি মানে তুই কি আমাকে প্রেম নিবেদন করতেছিস? এখনো বুঝতে পারতেছস না? থাপড়ায়া গালের দাগ যা আসে সব ফেলে দিব। তুই এই নূরের ব্যাপারে কি জানিস সেটা আমাকে বল। না, আর কিছু কম না। মানে? যে আমারে পাত্তা দেয় না তার এইসব কই আমার লাভ কি? দোস্ত বল না, তোকে লাঞ্চ করাবো। শোন মামা, সব সময় শুধু পেটের চিন্তাই থাকে না, মাঝে মধ্যে পেটের উপরে মানে হার্ট, হৃদয়, হৃদয়ের চিন্তা করতে হয়। হৃদয় বলে একটা কথা আছে না? দূর, তুই না আসলে একটা মেন্টাল, পাগল হয়ে গেছিস। আমি তোর সাথে কথাই বলবো। আরে নিকিতা, শোন না। কি রে বন্ধু, এত অস্থির কেন তুই? কারণ আছে বলে অস্থির হচ্ছে। ভালো কথা, কিন্তু কারণটা কি সেটা খুলে বল আমাকে। নূরকে নিয়ে ঝামেলা। এই যে হয়েছে, এই নূরকে নিয়ে না আসলে তোর কোনো শান্তি নেই, সারাক্ষণ খালি ঝামেলা আর ঝামেলা। কি হয়েছে বল আমাকে, বল। তুই কি জানোস তোর সব ঝামেলার সমাধান আমারই করতে হবে? আরে এটা ওই রকম ঝামেলা না। বুঝলাম না কিছু। একবার বলিস ঝামেলা, একবার বলিস ঝামেলা না, মানে কি এসবে? ঠিক করে বলতো আমাকে। আচ্ছা ঠিক আছে, তোর অস্থিরতার দরকার নেই, বস। না, বসতে ইচ্ছা করছে না। ব্যাপারটা যদি কোনোভাবে মাম জানতে পারে তাহলে ঝামেলা হয়ে যাবে। মামা? তোর আবার কোন মামা? এই বেটা, তুই এতদিন ধরে আমার সাথে চলিস, তুই জানিস না আমি আমার মাকে মম বলি, মাম্মা বলি, কত কিছু বলি, তুই জানিস না? ও তাই বল। আসলে তুই এমন ভাবে মামা বলছিস আমি আউলে গেছি। আচ্ছা ঠিক আছে দোস্ত, তুই অস্থির হইস না, মাথা ঠান্ডা কর। কি হয়েছে সেটা বল আমাকে, খুলে বল। নিকিতা সব জেনে গেছে। নিকিতা মানে তোর বোন? হ্যাঁ। কি জানছে? নূরের ব্যাপারে। মরছি। কেমনি কি মামা? নূরের ব্যাপারে তোর ফ্যামিলির লোকজন কিভাবে জানলো? সেটা তো আমিও বুঝতে পারছি না। নিকিতা কিভাবে জানলো, কিভাবে চিনলো? কিছু মনে করিস না দোস্ত, তোকে একটা কথা বলি শোন। তোর জন্য কিন্তু এই নূর একটা নেগেটিভ সাইন। এখনো সময় আছে, ব্রেকআপ করে দে। জানি আমার কথা এখন তোর খারাপ লাগবে, কিন্তু এটাই বাস্তব। আমি যা বলি স্টেট বলি, তাতে তুই রাগ ক্ষোভ যাই হস, আমার কিচ্ছু করার নেই। শোন, আমার মতে তোর এখন উচিত নূরের সাথে ব্রেকআপ করে রোমানার সাথে অ্যাটাচ হয়ে যাওয়া। তাইলে একদম খাপে খাপ মোসাদ্দেকের বাপ হয়ে যাবে, বুঝছিস? কি হইল, টাকাই আছিস কেন? একটা বুদ্ধি কর। কি হয়েছে আম্মু? তোমাকে এমন দেখাচ্ছি কেন? কিছু ভালো লাগছে না রে মা, খুবই টেনশনে আছি। টেনশন? কিসের টেনশন? সন্তানের জন্য মা বাবার সবসময় টেনশন। তাছাড়া তোরা তো এখন অনেক ছোট। আম্মু, আমি মোটেও এখন ছোট না, আমি যথেষ্ট বড় হয়েছি। কি হয়েছে তোমার? আচ্ছা, আমাকে নিয়ে কোনো টেনশন করছো না তো? সত্যি বলতে কি রিয়া, তোর বিয়েটা না হওয়া পর্যন্ত আমি খুবই টেনশনে আছি। বিয়ে শাদীর বিষয় খুবই সেন্সিটিভ, কখন কি হয়ে যায় কেউ বলতে পারে না তো।
একটা কথা বলবো আম্মু? তুই আমাকে ভুল বুঝিস না রে মা। আম্মু, আমি তোমাকে মোটেও ভুল ভাবছি না, তবে এটা ঠিক যে আশিককে তো আমাদের বিশ্বাস করতে হবে, ওর ফ্যামিলিকে আমাদের ভরসা করতে হবে। সেটা করি বলেই তো আমি আমার মেয়ের পছন্দকে মেনে নিয়েছি, কিন্তু আশিক যে এইভাবে বিয়েটা পিছিয়ে দেবে সেটা কিন্তু আমি কল্পনাও করতে পারি নাই। তবে আম্মু, আশিক যা করেছে ইচ্ছা করে করছে না, ওর সামনে একটা বড় প্রজেক্ট আছে, আর ওই প্রজেক্টটা শুধু ওর বড় প্রজেক্ট না, ওইটা ওর স্বপ্নের প্রজেক্ট। সো ওইটার জন্য ও একটু সময় চেয়ে নিচ্ছে আম্মু। আমি তো সব বুঝতে পারছি, প্রবলেমটা হচ্ছে আমি যদি সবার প্রবলেম বুঝতে যাই তাহলে তো মহা বিপদ। আমার প্রবলেমটা তো বুঝতে হবে নাকি? তোমার সাথে আশিকের দাদির কথা হয়েছে? হ্যাঁ হয়েছে। তুই যেখানে আশিককে সাপোর্ট করছিস, আশিকের দাদি তো উনি আশিককে সাপোর্ট করবে না? আমি না সবার মন রক্ষা করতে গিয়ে পড়েছি মহা ফ্যাসাদে। আম্মু, তুমি একদম চিন্তা করো না, আমার বিশ্বাস আশিকের প্রবলেম খুব দ্রুত সলভ হয়ে যাবে। আম্মু, তুমি একটু ধৈর্য ধরো, মাত্র কয়টা দিনের ব্যাপার, তারপর সব ঠিক হয়ে যাবে। আম্মু, তুমি এভাবে আপসেট থেকো না, তোমাকে এমন দেখলে আমার খারাপ লাগে। তোর খারাপ লাগার কিছু নেই রিয়া। অ্যাকচুয়ালি আমি চারিদিক থেকে না চাপের মুখে আছি। কি হয়েছে আমি জানি না, কিন্তু ইদানিং কি মনে হয় জানিস, যে চারিদিকে আমার বন্ধুর চেয়ে শত্রুর সংখ্যা বেশি। কখন কোন বিপদ ধেয়ে আসে তার তো ঠিক নেই। আম্মু, তুমি কি ডক্টরের কাছে যাবে? সাইকিয়াট্রিস্ট? না, আমার দরকার হবে না। আসলে কখনো কখনো অপেক্ষা পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। আমি হয়তো সেই পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছি, দেখি আমার ভাগ্যে কি আছে। সময় হলে হয়তো সব ঠিক হয়ে যাবে। আশিক, যদি কিছু মনে না করো একটা কথা বলবো। এইখানে মনে করার কি আছে, বলো না। আসলে মানে আম্মুকে নিয়ে আমার ইদানিং খুব চিন্তা হয়। আম্মুকে নিয়ে? কেন, ওনাকে নিয়ে আবার কি হলো? আম্মু আমাকে নিয়ে সারাক্ষণ টেনশন করে, কিন্তু কেন করে জানি না। আশ্চর্য রিয়া, এইখানে এত চিন্তা করার কি আছে? আর বিয়ে নিয়ে আমাদের দুই পরিবারে যে কথা হওয়ার তা তো হয়েই আছে। হ্যাঁ, তা হয়েছে, কিন্তু রিয়া কি বলছো এসব? এর মধ্যে আবার কিন্তু কি? আর দাদি জানতো তোমার আম্মুর সাথে কথা বলেছে? আমি সব জানি আশিক, ওই যে বললাম ব্যাপারটা শুধু আমাকে নিয়ে না, আম্মু বিয়েটা নিয়ে কেন এত বেশি উইক হয়ে পড়ছে আমি বুঝতে পারছি না। রিয়া প্লিজ, রিয়া এখন এইসব নিয়ে চিন্তা করার মতো সময় আমাদের হাতে নেই। তুমি কি শুধু নিজের কথাটাই ভাবছো আশিক? হোয়াট দ্য হেল, কি বলছো তুমি এসব? এতদিনে তুমি আমাকে এই চিনলে? প্লিজ দেখো, আমি কিন্তু ব্যাপারটাকে এত কমপ্লিকেটেড করতে চাচ্ছি না। অবশ্যই তুমি সেটাই চাইছো, আর তার জন্যই তুমি আমার সাথে মিট করতে এসছো। তোমরা সবাই শুধু নিজেদের কথাটাই ভাবো, কেউ আমার সিচুয়েশনটা একবার ভাবার চেষ্টা করো না, বোঝার চেষ্টা করো না। আশিক, সবার কথা বাদ দাও, আমিও কি তোমার কথা একটু ভাবছি না? তুমি এটা কিভাবে বলতে পারলে একটু বলো তো? হ্যাঁ পারলাম, এটা বলতে আমি একদমই লজ্জা বোধ করি না, কারণ আমি সত্যি কথা বলছি। দেখো, আপাতত আমি বিজনেসের বাইরে কাউকেই কোনো প্রায়োরিটি দিতে পারবো না। সো প্লিজ তোমরা আমাকে মাফ করো, আমাকে ক্ষমা করো প্লিজ। হ্যাঁ,
কি? কি হচ্ছে? কি সমস্যা কি? আজব তো। দোষ শোন, একটু একটু শান্ত হয়, একটু শান্ত হয়। দাঁড়া, তুই আমার কথা শোন। ভাইরে, আমি তোর কোনো ক্ষতি হয় এরকমের কোনো কাজ কখনো করেছি? তোর কি আমার উপর একটু বিশ্বাস হয় না? বল। তুই আমাকে কি বলছিস সেটা বুঝতে পারছিস না স্যার? না বোঝার কি আছে? আমি তো সব জেনে বুঝেই বলছি। তোর ফ্যামিলি স্ট্যাটাসের সাথে তুই নূরকে গোলাচ্ছিস কেন? তুই বুকি হাত দিয়ে বলতো, কোনো দিক থেকে ও কি তোর যোগ্য? বুলশিট না স্যার, আমি ওইসব দেখে নূরকে ভালোবাসিনি। আমি নূরকে ভালোবেসেছি। তোর ভাইকে দেখ, আশিক চৌধুরী, কত বড় একটা ফ্যামিলিতে তার বিয়ে হয়েছে। তুই কি চাস তোর ভাইয়ের কাছে তুই কম্পিটিশনে হেরে যাবি? ওর সাথে আমার কখনো কোনো কম্পিটিশন ছিল না। তুই যতই না বলিস, আমি জানি তুই কতখানি অপছন্দ করিস ওকে। তোর সবকিছু তো অলমোস্ট সে কেড়েই নিয়েছে। এখন কি তুই চাস বিয়ে করেও তুই তার কাছে হেরে যাবি? দেখ, নূরকে এসবের মধ্যে আনিস না। তুই চাইলেও তো ওকে বাইরে রাখতে পারবি না। তোর মম কি মানবে ওই মেয়েকে? একটা ফকিন্নি মেয়েকে? না স্যার। না মানে ব্যাপারটা বোঝার চেষ্টা কর। আমি তো তোর ভালো চাই বলেই। এই তুই কি চাস আমি নূরের সাথে রিলেশন ভুলে আমি রুমানার সাথে জড়াই? হ্যাঁ, কেন ভুলে যাচ্ছিস বন্ধু? রুমানার মা কিন্তু একজন শিল্পপতি। তাতে আমার কি? রোমানার মায়ের ঘর জামাই হয়ে আমার এস্টাবলিশড হওয়ার কোনো ইচ্ছে নেই। উফ, তোকে তো হাজার বুঝাইলেও কোনো কাজ হচ্ছে না। তোর ঝামেলাটা কি ভাই? তোর মম সবসময়ই চায় তুই আর তোর বোন যেন ওই আশিক আর আদিবার থেকে সবসময় উঁচুতে থাকিস। তুই সেটা বুঝিস না। সেক্ষেত্রে তুই যদি কোনোভাবে রুমানাকে বিয়ে করতে পারিস তাহলে কিন্তু বন্ধু। আরে কি করছিস রাজীব? কলার ধরছিস কেন? স্যার, এসব বাজে কথা আমাকে কখনো বলতে আসিস না। ব্যাস। স্যার। বলো রোহান। যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি। বলো। আমাকে কিছু বলতে হলে তোমার পারমিশন নিতে হবে। স্যার, যত যাই কিছুই বলেন, আপনি ইদানিং একটু অফিসে বেশি সময় দিয়ে ফেলছেন। এত স্ট্রেস নেওয়ার কি আছে? আমি আর জামিল স্যার তো আছি। কি ব্যাপার রোহেল, তুমিও দেখি অন্য সবার মতো কথা বলছো। সরি স্যার, আই এম এক্সট্রিমলি সরি। আমি আসলে ওভাবে বোঝানোর জন্য আপনাকে বলিনি। আমার কাছে মনে হয়েছে আপনার একদিন অনেক বেশি স্ট্রেস হয়ে যায়, তার জন্যই স্যার বলা। আমি এখানে কি করতে বসেছি রোহেল? বিজনেস। আর বিজনেসটা কিন্তু আমি জেনে শুনেই করতে বসেছি। হ্যাঁ, আর এটা অবশ্য ঠিক যে আমি প্রথমে ফ্যামিলি বিজনেসে একদমই আগ্রহ ছিলাম না, কিন্তু ছোটবেলা থেকে আমার মধ্যে একটা অদ্ভুত ব্যাপার আছে। সেটা হচ্ছে আমি যেটাই করি না কেন একদম শতভাগ মন দিয়ে করার চেষ্টা করি। তুমি করো, দেখো জীবনে অনেক শান্তি পাবে। আপনি জানেন স্যার, এই মুহূর্তে চৌধুরী গ্রুপ ছাড়া আমার মাথায় আর অন্য কিছু নেই। জানি, আর জানি বলেই আমি তোমাকে আমার সহযোদ্ধা বলে সবসময় মনে করে এসেছি। এই অফিসে যদি আমি সবচাইতে কাউকে বেশি বিশ্বাস করি সে হচ্ছে তুমি। মাই প্লেজার স্যার। আসলে আমি আপনাকে এভাবে বলতাম না স্যার, সেটার কারণ হচ্ছে কদিন বাদেই স্যার আপনার বিয়ে। সেটা সবাই জানে রোহেল। আর বিয়ের জন্য তো আমি বিজনেস থেকে মনটাকে উঠিয়ে নিতে পারি না। বিয়েটা হচ্ছে জীবনের একটা অংশ। আর রিয়াকে না আমি অনেক বেশি বিশ্বাস করি। স্যার, ম্যাডামের জন্য, রিয়া ম্যাডামের জন্য আমার খুব খারাপ লাগে, কারণ রিয়া ম্যাডাম আপনাকে সবসময় ঠিকমতো পায় না। তাই আমি বলছিলাম কি স্যার, অফিসের সম্পূর্ণ দায়িত্বটা আপনি আমার আর জামিল স্যার উপরে ছেড়ে দিন। আমি আর জামিল স্যার মিলে অফিসটা সামলে নিতে পারবো। সে কটা দিন আপনি একটু রিয়া ম্যাডামকে নিয়ে একটু সময় কাটান। রোহেল, সেটা হলে খুবই ভালো হতো, আমি নিজেই অনেক খুশি হতাম। কিন্তু সত্যি বলতে কি, সেই সময়টা এখন আসেনি। আসলে আমি নিজেই টের পেতাম। বুঝতে পেরেছি স্যার। তবে স্যার, আমার কাছে কেন যেন মনে হচ্ছে আপনি কোনো একটা বাড়তি টেনশনে আছেন। বাড়তি টেনশন কেন জানি না, তবে কিছুদিনের মধ্যে ট্রিএক্স কোম্পানির সাথে আমাদের যে নতুন ডিলটা হতে যাচ্ছে
ওটা না হওয়া পর্যন্ত আমি একদম স্বস্তি পাচ্ছি না। স্যার আপনি কি কোনো খারাপ কিছু ডাউট করছেন? সেটা ঠিক না, তবে আমার কাছে মনে হচ্ছে আমি যদি প্রজেক্টটা তোমাদের উপরে ছেড়ে দিয়ে হাওয়া খেয়ে বেড়াই তাহলে ডিলটা ফলো করতে পারে। কি ব্যাপার, কি ভাবছো? হাইপার টেনশন, তাই না? কেন স্যার, আপনার কাছে কি তাই মনে হচ্ছে না? তাই মনে হলে বলবো, তার আগে বলো দাদিজানের কাছে যে গিয়েছিলে, দাদিজান কেন রেখেছিল? আপনি ব্যাপারটা কি করে জানলেন স্যার? আমি তো কাউকে শোনো, আমি কিভাবে জেনেছি সেটা কিন্তু বড় কথা না। দাদিজান তোমাকে কেন রেখেছিল? আমাকে এই অফিস থেকে রিলিজ করার জন্য? জি স্যার। উফ, আমার পাগলি দাদিজান আমাকে নিয়ে যে কত চিন্তা করে। আমার কি মনে হয় মাঝে মধ্যে জানো, আমার আম্মু আমাকে নিয়ে এত চিন্তা করে না। স্যার, দাদি আপনাকে নিয়ে সারাক্ষণ উদ্বিগ্ন মনে থাকে। আমি তাকে সন্তুষ্ট করতে চেয়েছিলাম। শোনো, একদম চিন্তা করো না, আমি বরং দাদিজানকে বুঝিয়ে বলবো, সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি বরং কাজ করো, আমার সাথে চলো। মিনহাজ সাহেবের সাথে একটা জরুরি মিটিং আছে, এই সুযোগে তোমার পরিচয়টা হয়ে যাবে। ওকে স্যার। একটা সত্যি করে কথা বলবি? আমি আবার কবে তোমাকে মিথ্যে কথা বলেছি পুপি? আমি শুনেছি আপনি আমাকে নিয়ে সবসময় টেনশন করেন। ডক্টর বলেছে আপনাকে একদম টেনশন করতে না। এখন আপনি যদি টেনশন করেন তাহলে তো আপনি অসুস্থ হয়ে পড়বেন। তোকে নিয়ে আমি আবার কি টেনশন করলাম? একদম মিথ্যা কথা বলবেন না দাদিজান। আপনি কি ভেবেছেন আপনি কিছু করলে আমি জানতে পারবো না? এই যে একদম ধরা খেয়ে গেলেন, আর সেই জন্যই আপনার এই সুন্দর মুখটা ভার হয়ে গেল। পড়াশোনাটা করতে হবে মনের আনন্দে, তা সে যে কোনো পড়াশোনা হোক না কেন, তাহলে দেখতে পাবি জীবনের মধ্যে আনন্দে ভরে গেছে, থাকবে তৃপ্তি, থাকবে স্বস্তি। তাহলে দেখবি তোর জীবন শান্তিতে ভরে গেছে। থাক চাচু, এমনিতেই অনেক প্যারা আছে, এইসব প্যারা আর নিতে চাই না।